বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মাহমুদ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ভিডিও ক্লাস শেয়ার করার জন্য সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদের সন্ধি এবং সমাস নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের একটি বিশেষ ব্যাকরণের পার্ট ভাষা, সেটি আমি আলোচনা করব। এটি বিশেষ করে 6 থেকে ক্লাস 10 পর্যন্ত বা ইন্টারমিডিয়েট পর্যন্ত ভাষার সিলেবাসভুক্ত একটি বিশেষ লেসন। তো সরাসরি চলে যাই ভাষায়। তো আমরা জানি যে ভাষা কি? ভাষা একটি সামাজিক মাধ্যম। আমরা জানি ভাষাটা হচ্ছে একটি সামাজিক মাধ্যম। ভাষাটা একটি চলমান প্রক্রিয়া। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবে বসবাস করতে গেলে মানুষের কি হয়? ভাষার প্রয়োজন হয়, অর্থাৎ সেখানে মানুষের স্নেহের আদান প্রদান করতে হয়, এজন্য ভাষার প্রয়োজন হয়। এখন আদিম যুগে আমরা এখন যেভাবে কথা বলছি সেভাবে কিন্তু কথা বলতে পারতাম না। আদিম যুগের মানুষ তাদের সামাজিকতা ছিল না। তারা বিভিন্ন বন জঙ্গলে ঘুরে বেড়াতো, ফলমূল সংগ্রহ করত। এই ফলমূল সংগ্রহ করতে গিয়ে তারা বিভিন্ন হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হতো। এই হিংস্র প্রাণীর হাত থেকে তারা একে অপরকে কিন্তু সাহায্য সহযোগিতা করত। এখন বলতে পারো যে কীভাবে সাহায্য সহযোগিতা করত? তারা তখন বলতে পারতো না যে আমাকে বাঁচাও, আমাকে বাঘে ধরছে বা আমাকে হিংস্র প্রাণী আক্রমণ করছে, এভাবে বলতে পারতো না। তাহলে তারা ইশারা বা ইঙ্গিতের সাহায্যে বুঝাই দিত। এভাবে আমরা ভাষাটা পেয়েছি। ধীরে ধীরে মানুষ যখন সামাজিকভাবে বসবাস করতে লাগলো, অর্থাৎ তারা একটা ভাব বিনিময় করলো, তাহলে এই ভাব বিনিময়ের মাধ্যমটা কিন্তু ভাষা। এখন ভাষাটা হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। তোমরা জানো যে পৃথিবীতে একমাত্র মানুষের ভাষা আছে, অন্যান্য প্রাণীর কিন্তু ভাষা নাই। কারণ পৃথিবীতে মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। অন্যান্য প্রাণীর ভাষা নাই, কারণ অন্যান্য প্রাণীর বিবেক নাই, বোঝার ক্ষমতা নাই। মানুষের আছে বিবেক, মানুষের আছে বুদ্ধি, মানুষের আছে বোঝার ক্ষমতা, সেই সাথে মানুষের আছে একটা উর্বর মস্তিষ্ক। কাজেই প্রাণী জগতের মধ্যে একমাত্র মানুষেরই ভাষা আছে, এই জন্য মানুষকে বলা হয় সৃষ্টির শ্রেষ্ঠ জীব। চলো যাওয়া যাক, তাহলে এই ভাষাটা কি, ভাষাটার বৈশিষ্ট্য কি? আমাদের তোমরা লক্ষ্য করছো যে ভাষা কি, ভাষার মূল উপাদান কয়টি ও কী কী? সাধু ও চলিত ভাষাটার বৈশিষ্ট্য আমরা এইটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আলোচনা করি ভাষা কি। তাহলে ভাষা শব্দটি এসেছে, ভাষা শব্দটি এসেছে সংস্কৃত ভাষ ধাতু থেকে। কি ধাতু? ভাষ ধাতু থেকে। ভাষ অর্থ বলা বা কওয়া। ভাষ অর্থ বলা বা কওয়া, বলা বা কওয়া। তাহলে ভাষার, আমরা যে ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ধ্বনি ছাড়া ভাষা হবে না। এখন ধ্বনিটা কি? ধ্বনিটা হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে কিন্তু ধ্বনি বলা হয়। তাহলে আমরা ভাষার সংজ্ঞা এভাবে লিখতে পারি যে মানুষ তার মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে যে অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। অন্যভাবে বলা যায় মানুষের মুখ কণ্ঠস্ফীত অর্থাৎ আওয়াজকে ভাষা বলা হয়। এখন ভাষা হতে হলে অবশ্যই সেটা অর্থবোধক ধ্বনি হতে হবে। তাহলে এভাবে বলা যায় মানুষের, অন্যভাবে বলা যায়, দেখো লক্ষ্য করো, অন্যভাবে বলা যায়
বাক সংকেতের বাক সংকেতের সহজ সংগঠনকেই ভাষা বলে। বাক সংকটের সহজ সংগঠনকেই ভাষা বলে। এক কথায় ভাব প্রকাশের মাধ্যমকেই ভাষা বলা হয়। কি? ভাব প্রকাশের মাধ্যমকেই ভাষা বলা হয়। এখন পৃথিবীতে কত হাজার ভাষা আছে? কেউ কেউ বলছে যে পৃথিবীতে প্রায় ৩,৫০০-এর উপরে ভাষা প্রচলিত আছে। আবার কেউ কেউ বলছে পৃথিবীতে প্রায় ৪,৫০০-এর উপরে ভাষা প্রচলিত আছে। তোমাদের 9, 10-এর বইয়ে আছে পৃথিবীতে প্রায় ৩,৫০০ ভাষা প্রচলিত আছে। এর মধ্যে ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার স্থান হচ্ছে চতুর্থ। তাহলে পৃথিবীতে ভাষার স্থান হচ্ছে, বাংলা ভাষার স্থান হচ্ছে চতুর্থ। তাহলে এখন পৃথিবীর প্রথম ভাষা কি? তাহলে জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর প্রথম ভাষা হচ্ছে চৈনিক ভাষা, যেটাকে বলা হয় মান্দারিন ভাষা। তৃতীয় ভাষা হচ্ছে স্প্যানিশ ভাষা, এবং দ্বিতীয় ভাষা হচ্ছে স্প্যানিশ ভাষা, তৃতীয় ভাষা হচ্ছে ইংরেজি ভাষা, এবং চতুর্থ ভাষা হচ্ছে বাংলা। পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। তোমরা জানো যে 30 কোটি। এখন প্রশ্ন থাকে যে বাংলাদেশে তো 18 কোটি বা 17 কোটি লোক, তাহলে আর কোন কোন অঞ্চলের মানুষ বাংলা ভাষায় কথা বলে? তাহলে তোমরা জানো যে পৃথিবীর বিভিন্ন দেশেই প্রবাসী বাঙালি আছে, তারা বাংলা ভাষায় কথা বলে। এছাড়া পশ্চিমবঙ্গের জনসাধারণ, বিশেষ করে কলকাতা, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা প্রভৃতি অঞ্চলের মানুষ বাংলা ভাষায় কথা বলে। এই হিসেবে দেখা যায় পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা হচ্ছে বাংলা। আমরা জানি যে ভাষা স্বভাবতই পরিবর্তনশীল। এখন তোমাদের কাছে কিছু প্রশ্ন রয়ে গেল যে ভাষা আসলে ভাষার স্তর কয়টি? ভাষার স্তর কিন্তু 4টি। স্তরগুলো তোমরা বলতে পারো কিনা? আমি বলছি। ভাষা স্তর 4টি হচ্ছে যে, 1 নম্বর হচ্ছে বলা, কওয়া, পড়া আর লেখা। এখন বলা, কওয়া এগুলো কিন্তু আমি বলছি, তোমরা শুনছো, তোমরা বলবা, তোমরা শুনবা, লিখবা, এগুলো হচ্ছে ভাষার স্তর। তাহলে আমরা এই যে ভাষাটা আসছে মূলত ভাষ একটি ধাতু থেকে। এখন ভাষা আমরা জানি যে পরিবর্তনশীল। ভাষাটা পরিবর্তন হয় নদীর স্রোতের মতো। মনে করো নদী সবসময় সোজা চলে, চলতে চলতে হঠাৎ করে নদী বাঁক নেয় বা মোড় নেয়, সেখানে ভাষা অর্থাৎ নদীর গতি থেমে যায়। আবার নদী যখন সোজা হয় চলতে থাকে, নদীর স্রোত চলতে থাকে। এভাবে ভাষাটা থেমে থেমে পরিবর্তন হয়। তাহলে ভাষাটা নিশ্চয়ই পরিবর্তনশীল। তাহলে ভাষাটা কিসের ভেদে পরিবর্তন হয়? দেশ, কাল, পরিবেশ ভেদে ভাষার পরিবর্তন হয়। আবার বলতে পারো স্থান, কাল, পাত্র ভেদে ভাষার পরিবর্তন হয়। তাহলে ভাষা সর্বদাই পরিবর্তনশীল। তাহলে পৃথিবীর প্রত্যেকটা ভাষাই কিন্তু একটি পরিবর্তনশীল ভাষা, অর্থাৎ পরিবর্তন হয়ে হয়ে আজ আমরা বাংলা ভাষা পেয়েছি। এখন ভাষা যে পরিবর্তনশীল, এটা অর্থাৎ কিভাবে পরিবর্তন হয়? তাহলে এই যে স্থানকাল, আমি আগে বলছি যে স্থানকাল কখনো সমাজভেদে, কখনো পরিবেশ ভেদে ভাষাটার পরিবর্তন হয়, কখনো দেশ ভেদে। তাহলে প্রত্যেক ভাষার একটি করে কি থাকে? উপভাষা থাকে। প্রত্যেক ভাষার একটি করেই কিন্তু উপভাষা আছে। তাহলে উপভাষাটা কি? অর্থাৎ মানুষ অঞ্চল ভেদে যে যে ভাষায় কথা বলে তাকে কিন্তু উপভাষা বলা হয়। তাহলে উপভাষাটা আমরা, যেমন বাংলাদেশের বিভিন্ন জেলা আছে, এই জেলায় বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে কথা বলতেছে, তাহলে এগুলোকে বলা হয় উপভাষা। এখন আমরা আসি যে ভাষা কত প্রকার ও কি কি। আমরা জানি যে ভাষার রীতি হচ্ছে 2টি। ভাষার রীতি কয়টি? ভাষার রীতি হচ্ছে 2টি। একটা হচ্ছে লৈখিক রীতি, লৈখিক বা লেখ্য রীতি। অপরটি হচ্ছে মৌখিক বা কথ্য রীতি। মৌখিক বা কথ্য রীতি। এই লৌখিক রীতির 2টি রূপ দেখা যায়। কয়টি রূপ? 2টি। একটা হচ্ছে সাধু রীতি, আর একটা হচ্ছে চলিত রীতি। আবার মৌখিক রীতির কিন্তু 2টি রূপ। কয়টি রূপ? 2টি। একটা হচ্ছে আঞ্চলিক
বা এটাকে উপভাষা বলা হয়। এটা হচ্ছে প্রমিত রীতি। প্রমিত রীতি যেটাকে ইংরেজিতে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলা হয়। তাহলে আমরা চার্টে লক্ষ্য করো বোর্ডের দিকে, ভাষার রীতি দুটি, একটা হচ্ছে লৌখিক বা লেখরীতি আর একটা হচ্ছে মৌখিক বা কথ্য রীতি। তাহলে এই লৌখিক রীতির দুইটি রূপ, একটা হচ্ছে সাধুরীতি আর একটা হলো চলিত রীতি। এই সাধুরীতিটা হচ্ছে সর্বজন স্বীকৃত উচ্চ শ্রেণীর মানুষের লিখিত এবং মৌখিক ভাষা, আর চলিত রীতি সাধারণ মানুষের লিখিত এবং মৌখিক ভাষা। আঞ্চলিক ভাষা অঞ্চলভেদে যে ভাষাটার জন্ম হয়েছে, আমি আগেই বলছি যে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের মানুষ যে যে ভাষায় কথা বলে তাকে আঞ্চলিক বা উপভাষা বলে। প্রমিত রীতিটা হচ্ছে যে সর্বজন স্বীকৃত মানুষের অর্থাৎ ভাষা, এটি রুচিশীল এবং পরিমার্জিত পরিশীল একটি ভাষা। বিশেষ করে বাংলাদেশের কুষ্টিয়া অঞ্চলের মানুষ এই প্রমিত রীতিতে কথা বলে, যেটা কলিকাতায় এখনও পাওয়া যায়। এই প্রমিত রীতিটির জন্ম হয়েছে অর্থাৎ কলিকাতার ভাগীরথী নদীর তীরবর্তী অঞ্চলে। তাহলে আমরা এই যে সাধু আর চলিত রীতি পেয়েছি, এই দুটির আমরা মধ্যে একটি পার্থক্য নির্ণয় করব। তাহলে আমি আগে বলছি যে সাধুরীতিটা হচ্ছে ব্যাকরণ সিদ্ধ ভাষা। তাহলে সাধুরীতি ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে। তাহলে সাধুরীতির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে। সাধুরীতি কৃত্রিম এবং গুরু গম্ভীর, সেই সাথে তৎসম শব্দবহুল। আবার বলছি, সাধুরীতি কৃত্রিম, গুরু গম্ভীর এবং তৎসম শব্দবহুল। 3 নম্বর হচ্ছে সাধুরীতিতে নাটক, সংলাপ, কথোপকথন ও বক্তৃতা দানে অনুপযোগী। আমরা সাধুরীতিতে ইচ্ছা করলে কিন্তু সাধুরীতিতে কথা বলতে পারবো না, কেননা আমরা চলিত রীতিতে কথা বলতে অভ্যস্ত। সাধুরীতি আর একটা বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য আছে, সাধুরীতিতে আমরা সর্বনাম ক্রিয়াপদ পূর্ণরূপে ব্যবহার করা হয়। এই হচ্ছে সাধুরীতির বৈশিষ্ট্য। এবার আমরা জানি যে চলিত রীতি, তোমরা জানো যে চলিত রীতির প্রবক্তা হচ্ছে প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী 1914 সালে তার সবুজ পত্র পত্রিকায় প্রথম চলিত রীতি প্রকাশ করেন। এর আগে সাধুরীতিতে মানুষ কথা বলতো বা তার মনের ভাব প্রকাশ করতো। তোমরা জানো যে বাংলা গদ্য রীতিটা প্রথম সাধুরীতি রচিত হয়েছিল। পরবর্তীতে প্রমোদ চৌধুরী তার সবুজ পত্র পত্রিকায় প্রথমত চলিত রীতি প্রকাশ করেন। সেই থেকে আমরা বাংলা গদ্য রীতি চলিত ভাষায় পাই। তো এবার আমরা চলিত রীতির কিছু বৈশিষ্ট্য তুলে ধরব। চলিত রীতি ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে না, কারণ চলিত রীতিতে লিখিত কোনো ব্যাকরণ নাই। এজন্য চলিত রীতির অনুসৃতি কিছুটা কষ্টসাধ্য। 2 নম্বর, চলিত রীতি হচ্ছে কৃত্রিমতা বর্জিত এবং তদ্ভব শব্দবহুল। কি শব্দবহুল? তদ্ভব শব্দবহুল। আমরা সাধুরীতির কয়েকটি শব্দ যদি পাই, যেমন চন্দ্র, সূর্য, হস্ত, এগুলো সাধুরীতির শব্দ। আর চলিত রীতির শব্দ যেমন চাঁদ, হাত, হাতি, এগুলো হচ্ছে চলিত রীতির শব্দ। 3 নম্বর, চলিত রীতি নাটক, সংলাপ, কথোপকথন এবং বক্তৃতা দানে উপযোগী। আবারও বলছি, চলিত রীতি নাটক, সংলাপ, কথোপকথন এবং বক্তৃতা দানে উপযোগী। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে চলিত রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদ, এই দুটি পদ আছে। এই সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত রূপে ব্যবহার করা হয়। যেমন আমরা যদি বলি, সাধুরীতিতে যদি বলা হয় করিয়া, করিয়া, চলিত রীতি কী হবে? করে। তার মানে ক্রিয়াপদ পরিবর্তন হচ্ছে। আমরা যদি বলি তাহার, এটি একটি সর্বনাম পদ, চলিত রীতিতে কী হবে? তার। এরকম সাধুরীতি সর্বনাম, অন্যান্য পদও পরিবর্তন হয়, কিন্তু সাধু চলিতের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, যদি এরকম প্রশ্ন আসে যে সাধু চলিত রীতির মূল পার্থক্য কোন কোন পদে বেশি দেখা যায়, তাহলে কি দেবা? সর্বনাম ও ক্রিয়াপদে। সর্বনাম ও ক্রিয়াপদে মূল পার্থক্য বেশি দেখা যায়। এবার আমরা ভাষার যে উপাদান, এই উপাদান নিয়ে একটু আলোচনা করব। তোমরা লক্ষ্য করো, যেটা ভাষার উপাদান বা ব্যাকরণের উপাদানও বলতে পারো। ব্যাকরণের মূল উপাদান বা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টি। কয়টি? 4টি। ভাষার মূল উপাদানও 4টি। ভাষার মূল উপাদান 4টি।
4টি। 1 নাম্বার হচ্ছে ধ্বনি তত্ত্ব। ধ্বনি তত্ত্ব এটাকে ইংরেজিতে বলা হয় ফোনোলজি, PHONOLOGY। ইংরেজিতে কি বলা হয়? ফোনোলজি। ফোনোলজি মানে ধ্বনি তত্ত্ব। 2 নম্বর হচ্ছে শব্দতত্ত্ব। এর আর এক নাম হচ্ছে রূপতত্ত্ব। কি তত্ত্ব? রূপতত্ত্ব, যেটাকে ইংরেজিতে বলা হয় মরফোলজি। মরফোলজি, রূপতত্ত্ব। আমরা জানি যে শব্দের ক্ষুদ্রতম একক কিন্তু রূপ। আর ধ্বনির একক, ধ্বনির ক্ষুদ্রতম অংশ হচ্ছে অর্থ। 3 নম্বর বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব এটার আর এক নাম হচ্ছে পদক্রম। ইংরেজিতে বলা হয় সিনট্যাক্স। সিনট্যাক্স। 4 নম্বর হচ্ছে বাগর্থ তত্ত্ব। বাগর্থ তত্ত্ব বা অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব। এর আর এক নাম হলো সিমেন্টিক্স। SEMANTICS, সিমেন্টিক্স। তাহলে আমরা পাচ্ছি যে ভাষার মূল উপাদান বা ধ্বনির মূল উপাদান বা ব্যাকরণের মূল উপাদান 4টি। তাহলে 4টি তোমরা একটু খেয়াল করো: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, আর অর্থতত্ত্ব বা বাগর্থতত্ত্ব। এখন ধ্বনি, আমি আগেই বলছি যে ধ্বনি ছাড়া কিন্তু ভাষা হবে না। যেহেতু আমরা বলছি যে ভাষাটা হচ্ছে যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলা হয়। হ্যাঁ, তাহলে এবার ধ্বনিটা কি? ধ্বনিটা হচ্ছে ভাষার মূল উপাদান। ধ্বনিটা হচ্ছে ভাষার মূল উপাদান। এটাকে ইংরেজিতে বলা হয় সাউন্ড। তাহলে ধ্বনির সংজ্ঞাটা কি? যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে কিন্তু ধ্বনি বলা হয়। তাহলে বলতে পারো যে বাংলা ভাষায় ধ্বনি কয় প্রকার? এখন বাংলা ভাষায় ধ্বনি আছে 2 প্রকার। একটা হচ্ছে স্বরধ্বনি, ইংরেজিতে বলা হয় ভাওয়েল, আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, ইংরেজিতে যেটাকে বলা হয় কনসোনেন্ট। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ক্লাসে এই ধ্বনি নিয়ে আলোচনা করব। তোমরা আমার এই ভিডিও কমেন্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে। আর সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে তোমাদের ধ্বনি নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটি তোমরা আশা করি দেখবে। সবাই ভালো থাকো। সবার প্রতি শুভেচ্ছা রইল।